স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। এইচএসসি পরীক্ষার 2021 সালে আমরা সবাই জানি যে পুরো সিলেবাসটি নতুন করে সাজানো হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসটিকে প্রায় 50% মতো কমিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি কোভিড-19 পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে তোমাদের সম্মুখে ক্লাস নেওয়া সম্ভব হয়নি, যার কারণে তোমাদের প্রস্তুতির সুবিধার্থে তোমরা যেন ভালোভাবে 2021 সালে যে বোর্ড পরীক্ষা সংগঠিত হবে এইচএসসি শ্রেণীর, সেখানে যেন তোমাদের প্রস্তুতি ভালো হয়, তোমরা যেন ভালোভাবে অনুশীলন করতে পারো, সেজন্যই পাঠ্যসূচি পুনর্বিন্যাসকৃত করা হয়েছে, বা আমরা বলতে পারি যে সংশোধিত করা হয়েছে, সংশোধন করা হয়েছে, বা বলা যায় যে কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে বা কিছু শিখন ফল বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখব আজকে মনোবিজ্ঞান বিষয়ে। প্রথমে দেখব মনোবিজ্ঞানের প্রথম পত্রের বিষয় কোড 123। এই বিষয়ে কোন কোন অধ্যায়গুলো যুক্ত হয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো যেগুলো যুক্ত হয়নি সেগুলো বাদ পড়েছে, এবং শিখন ফলগুলো দেখব যে আমরা কোন কোন শিখন ফলগুলো যুক্ত হয়েছে। তার আগে আমরা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক যে মেসেজটি ছিল সেই মেসেজটি আমরা একটু দেখে নেই। এটা ফেব্রুয়ারি 4 তারিখে প্রকাশিত হয়েছে। আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি, এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। শেষে একটা লেখা দেখতে পাচ্ছি যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা একটু সম্পূর্ণ মেসেজটা একটু দেখি স্ক্রল করে। আচ্ছা, আমরা তাহলে আলোচনায় চলে যাই। মনোবিজ্ঞান প্রথম পত্রের বিষয় কোড 123। এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি পূর্বেই টোটাল 100 মার্কের পরীক্ষা হতো। থিওরি হচ্ছে 75 এবং ব্যবহারিক হচ্ছে 25, এবং পূর্বের ন্যায় এবারেও এই পুনর্বিন্যাসকৃত বা এই নতুন সিলেবাস ও মানবন্টন এবং প্রশ্নপত্র প্রণয়নের ধারা একই থাকবে, শুধুমাত্র আমাদের সিলেবাস পরিবর্তিত হয়েছে। তো সিলেবাসের কোথায় কোথায় পরিবর্তিত হয়েছে সেই বিষয়টা আমরা দেখব। আমরা প্রথমে অনেকগুলো কলাম দেখতে পাচ্ছি। প্রথম কলামে লেখা আছে প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি, এবং তারপরে আমরা শিখন ফল দেখতে পাচ্ছি এবং পাঠ ও পাঠের শিরোনাম দেখতে পাচ্ছি, এবং এই নির্দিষ্ট পাঠ বা শিখন ফল শেষ করতে আমাদের কয়টি ক্লাসের প্রয়োজন হবে, এবং ক্লাসের ক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি। মন্তব্যের ঘরে যদি কোনো ব্যবহারিক ক্লাস নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমরা দেখব যে মন্তব্যের ঘরে কি লেখা আছে। তাহলে শুরু করার আগে আরেকটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে শিখন ফল কি। শিখন ফল হচ্ছে একজন শিক্ষার্থী বন্ধু পাঠ শেষে বা একটা লেসন কমপ্লিট করে সে ওই পাঠ বা লেসন থেকে কি পেল বা কিভাবে সে ব্যাখ্যা করবে ওই পাঠকে বা বর্ণনা করবে, সেটাই হচ্ছে শিখন ফল। তাহলে আজকে আমরা শিখন ফলগুলো দেখব না, আজকে হচ্ছে কোন কোন অধ্যায় যুক্ত হয়েছে এবং অধ্যায়ের শিরোনামগুলো এবং পাঠ ও পাঠের শিরোনামগুলো আমরা দেখব। তাহলে আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি মনোবিজ্ঞান পরিচিতি, মনোবিজ্ঞানের সংজ্ঞা ও পরিধি, মনোবিজ্ঞানের ক্রমবিকাশ, মনোবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শাখা, কাউন্সেলিং মনোবিজ্ঞান, শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান, জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। তাহলে আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি প্রথম থেকে সপ্তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে, অর্থাৎ প্রথম অধ্যায় শেষ করতে আমাদের 60টি ক্লাসের প্রয়োজন হবে। এরপরে আসো পঞ্চম অধ্যায়, আমাদের সিলেবাসভুক্ত হয়েছে। প্রথম অধ্যায়ের পরে হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে শিখন ও স্মৃতি নিয়ে, শিখনের ধারণা, শিখন বনাম কার্য সম্পাদন, শিখনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, বুদ্ধিবৃত্তিক শিখন, প্রাসঙ্গিক শিখন, সুপ্ত শিখন, অনুকরণ ও মডেলিং, অন্তর্দৃষ্টিমূলক শিখন, এবং স্মৃতি সংগঠন প্রক্রিয়া। এরপরে হচ্ছে ভুলে যাওয়া কারণসমূহ এবং স্মৃতিকে উন্নত করার কৌশল। তাহলে এরপরে আমরা পঞ্চম অধ্যায়
ব্যবহারিক একটা ক্লাস দেখতে পাচ্ছি। ব্যবহারিক ক্লাস হচ্ছে তাৎক্ষণিক স্মৃতির প্রসার নির্ণয়। তাহলে আমরা পঞ্চম অধ্যায় দেখতে পেয়েছি নবমতম বা অষ্টমতম ক্লাস থেকে আমাদের 18তম ক্লাসের মাধ্যমে পঞ্চম অধ্যায় সমাপ্ত হবে। এর পরেই যুক্ত হয়েছে ষষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যাখ্যান। আমরা দেখতে পাচ্ছি সংবেদন পাঠগুলি হচ্ছে সংবেদন বা প্রত্যাখ্যান ও মনোযোগের ধারণাসমূহ, সংবেদন বা এবং প্রত্যাখ্যানের মধ্যে পার্থক্য, মনোযোগের উপাদানসমূহ, প্রত্যাখ্যান সংগঠনের নীতিসমূহ এবং একটা ব্যবহারিকও রয়েছে। ব্যবহারিক হচ্ছে মুক্ত বনাম নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়া কাল নির্ণয়। তাহলে আমরা এখানে ষষ্ঠ অধ্যায়ে একটা মন্তব্য দেখতে পাচ্ছি যে ব্যবহারিক তালিকার 2 নং কাজটি 27তম থেকে 28তম ক্লাসে সম্পন্ন করতে হবে, অর্থাৎ সেই মানে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল কাজটিও সম্পন্ন করতে হবে এবং কততম ক্লাসে সম্পন্ন করতে হবে সেটাও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বোধহয় পঞ্চম অধ্যায়ের একটা বিষয় বাদ রেখে আসছি, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় না, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের ব্যবহারিক তালিকার 1 নং কাজটি 16তম এবং 18তম ক্লাসে সম্পন্ন করতে হবে। এই বিষয়টা পঞ্চম অধ্যায়ে বলে দেওয়া হয়েছে। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আবারও একটু আমরা অধ্যায় এবং অধ্যায় শিরোনামগুলো দেখব। প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি, পঞ্চম অধ্যায় শিখন ও স্মৃতি এবং ষষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যাখ্যান। আমরা তাহলে দেখতে পাচ্ছি এই 3টি অধ্যায় থেকেই প্রথম পত্র সিলেবাসে যুক্ত করা হয়েছে বা পাঠ্যসূচি সাজানো হয়েছে। বাকিগুলো আমাদের সিলেবাসভুক্ত নেই। কাদের জন্য নেই? যে 2021 সালে যে বন্ধুরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এই সিলেবাসটি। এরপরে আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে চলে যাই। মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে হচ্ছে বিষয় কোড 124। এখানে একই কথা বলা হচ্ছে যে কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ আমরা বলবো যে সংশোধিত পাঠ্যসূচি বা নতুন পাঠ্যসূচি, যেভাবেই বলি না কেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় একই রকম, অর্থাৎ প্রথম পত্রের মতোই। দ্বিতীয় পত্র পূর্ণমান 100, থিওরি হচ্ছে 75 মার্কসের এবং ব্যবহারিক প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্কের। দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় হচ্ছে বুদ্ধি দিয়ে বুদ্ধির সংজ্ঞা, প্রকৃতি, বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্য ও আন্তঃদলীয় পার্থক্য, তারপরে হচ্ছে ব্যক্তিভিত্তিক ও দলগত বুদ্ধি অভিক্ষা, বুদ্ধি প্রতিবন্ধিতা, তারপরে হচ্ছে মেধা ও সৃজনশীলতা, ব্যবহারিক বোয়েম টেস্ট। তাহলে আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি প্রথমতম থেকে 14তম ক্লাসের মাধ্যমে প্রথম অধ্যায় সমাপ্ত করব এবং মন্তব্যের ঘরে দেখা যাচ্ছে যে ব্যবহারিকের তালিকায় 1 নং কাজটি 13তম 14তম ক্লাসে সম্পন্ন করতে হবে, অর্থাৎ প্রথম অধ্যায়ে যে ব্যবহারিকটি রয়েছে বোয়েম টেস্ট, এটা আমাদের 13তম এবং 14তম ক্লাস, তার মানে 2টো ক্লাসের মাধ্যমে এটা সমাপ্ত করব, তার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় দেখব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যক্তিত্ব নিয়ে, অর্থাৎ ব্যক্তিত্বের সংজ্ঞা, ব্যক্তিত্বের প্রকারভেদ ও বৈশিষ্ট্যাবলী এবং ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতিসমূহ এবং পেপার বা পেন্সিল টেস্ট। এরপরে হচ্ছে ব্যবহারিক পেপার পেন্সিল টেস্ট 1, বেল উপযোজন অভিক্ষা বা প্রশ্ন তালিকা। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ের একটা নির্দেশনা দেখতে পাচ্ছি। নির্দেশনা হচ্ছে ব্যবহারিকের তালিকায় 2 নং কাজটি 26 এবং 28তম ক্লাসের সম্পন্ন করতে হবে। এবং এর পরের অধ্যায়ে আসি, আমরা সপ্তম অধ্যায় দেখতে পাচ্ছি। সপ্তম অধ্যায় হচ্ছে মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতিসমূহ, অর্থাৎ গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্যসমূহ, মনোবিজ্ঞানের ব্যবহৃত কয়েকটি বৈজ্ঞানিক পদ্ধতি, পরীক্ষণ, নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ, চিকিৎসা পদ্ধতি, চল ও এর শ্রেণীবিভাগ, পরীক্ষণের প্রধান বৈশিষ্ট্যাবলী, নিয়ন্ত্রণ, চলের সুবিধাজনক ব্যবহার, তারপরে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি ম্যানিপুলেশন এবং দৈবায়ন,
পরীক্ষণের ধাপসমূহ পর্যবেক্ষণ, প্রশ্ন উত্থাপন, সমস্যা, প্রকল্প গ্রহণ, পরীক্ষণ পরিচালনা ও উপাত্ত সংগ্রহ এবং উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ এবং ফলাফল উপস্থাপন, পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট 42টি ক্লাসের মাধ্যমে আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসগুলি সমাপ্ত হবে এবং ব্যবহারিক আমরা আবারও একটু ব্যবহারিক বিষয়গুলো দেখি। ব্যবহারিক আমাদের দুটি ব্যবহারিকের কথা উল্লেখ আছে এখানে। প্রথমটা হচ্ছে বোয়েম টেস্ট এবং দ্বিতীয়টা হচ্ছে পেপার পেন্সিল টেস্ট 1, বেল উপযোজন অভিক্ষা বা প্রশ্ন তালিকা। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও শিরোনামগুলো একটু দেখি, অধ্যায়গুলো দেখি। প্রথম অধ্যায় বুদ্ধি, দ্বিতীয় অধ্যায় ব্যক্তিত্ব এবং সপ্তম অধ্যায় মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতিসমূহ। তাহলে এই তিনটি অধ্যায় থেকেই দ্বিতীয় পত্রের পাঠ্যসূচি সাজানো হয়েছে। এবং এখানে নিচে যে কথাটি আমি প্রথমেই বলেছিলাম, নিচে বলা হচ্ছে যে প্রশ্নপত্র প্রণয়নের ধারা এবং মানবন্টন আগের পূর্বের মতোই থাকবে, অর্থাৎ বিগত বছরগুলোর মতোই থাকবে। শুধুমাত্র পরিবর্তিত হয়েছে সিলেবাসটি, অর্থাৎ পাঠ্যসূচিটা শুধুমাত্র সাজানো হয়েছে। তাহলে তোমাদের সর্বশেষ একটা কথা বলার, সেটা হচ্ছে তোমরা অনুশীলনটা চালিয়ে যাও, তোমরা ভালোভাবে অনুশীলন চালিয়ে যাও এবং তোমাদের কথা ভেবেই সিলেবাসটি পুনর্বিন্যাসকৃত করা হয়েছে এবং তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও এবং প্রতিটা সাবজেক্টের এইচএসসির 2021 সালের যে সিলেবাসগুলো রয়েছে এবং সেই সিলেবাসগুলো আমার এই চ্যানেলে ভিডিও আকারে থাকবে এবং তোমরা তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরা এই সিলেবাসটি উপকৃত হয়। তোমাদের পড়ার সময় যখনই প্রস্তুতির সময় যখনই তোমাদের সিলেবাসটি দেখার প্রয়োজন হবে, তোমরা ইউটিউব থেকে চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে নিবে, যাতে তোমাদের জন্য প্রস্তুতি গ্রহণ বা অনুশীলন যথোপযুক্ত হয়। তো এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।